ইরান লেবাননে ব্যাপক হামলা, ইসরায়েলেও পাল্টা আঘাত, নতুন সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি নেতানিয়াহুর। সংঘাতের অজুহাতে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা, খাতুনগঞ্জে মনে বেড়েছে 200 টাকা। ছুটির দিনেও ফিলিং স্টেশনে ভিড়, অপেক্ষা করেও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। এত তেল দিতে পারতেছে না, কিসের জন্য? এই সিন্ডিকেট নাকি অন্য কিছু বুঝতেছি না। এনআই 3 ঘন্টার উপরে গেছে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে সমস্যাগুলো এগুলির কারণে মূলত বাড়ছে। প্রতি গাড়িতে 5-6,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। গাড়ি করে তেলের জন্য একটা আর্লি ওগুলো সরকারকে ব্যবস্থা নেওয়া দরকার। শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন নিবিড়। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি তারেক হাসান শিমুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার কেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত। হাসপাতালে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। কোনো তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে সরকার, জানালেন মির্জা ফখরুল। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি চায় না, বললেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় স্মৃতিসৌধ, জিয়া উদ্যানে স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, বললেন সংসদে স্লোগান রীতি বহির্ভূত, প্ল্যাকার্ড প্রদর্শনকে অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষক। সবাই মিলে বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে। আর নিজেরই কোনো গ্যারান্টি থাকবে না, এজন্য আমি আমার ফ্যামিলি আগে পাঠাচ্ছি। শুরু হলো ঈদ যাত্রা, নগর ছেড়ে বাড়ির পানে মানুষ। বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা দেখছেন না মন্ত্রী। অনিয়ম ঠেকাতে গাবতলী বাস টার্মিনালে ডিএমপির অভিযান। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন নেতানিয়াহু। শুক্রবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, তেহরানে তীব্র বিস্ফোরণ হয়েছে, আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যৌথ হামলায় ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। এদিন ইরানের পাশাপাশি লেবানন জুড়েও ব্যাপক হামলা চালায় ইসরায়েল। বিশ্ববিদ্যালয় আক্রমণে কয়েকজন নিহতের খবরও পাওয়া যায়। লেবানন দখলে নেয়ার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। জবাবে ইসরায়েলের রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। আগামী সপ্তাহের মধ্যে ইরানে ভয়াবহ আক্রমণের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। ইরানের সামরিক সক্ষমতাকে ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেন ট্রাম্প। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, আজই ইরানে সর্বোচ্চ হামলা চালানো হবে। এদিকে ইসরায়েল লক্ষ্য করে নতুন মিসাইল ছুড়েছে ইরানও। উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে IRGC। এছাড়া আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমানেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের মুহাররাক অঞ্চলে জ্বালানি ট্যাঙ্কারেও আক্রমণ করা হয়। যুক্তরাষ্ট্রের KC-135 রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ ভূপাতিতের দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। ইরাকে ড্রোন হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফরাসি সেনা। এ ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে জাতির উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নিজ বক্তব্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এর মধ্যেই উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে অস্থির ভোজ্য তেলের বাজার। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে দাম। মূল্যবৃদ্ধির পেছনে কারসাজিকে দুষছেন বিশেষজ্ঞরা।
দেশে বছরে ভোজ্য তেলের চাহিদার প্রায় 90% আমদানি করা হয়, প্রধানত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি হয়। কিন্তু চলমান ইরান যুদ্ধের অজুহাতে গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের ভোজ্য তেলের দাম বেড়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এর মধ্যে সয়াবিনের দাম মণপ্রতি 150 টাকা এবং পাম অয়েলের দাম 200 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনির সরবরাহের গতিও কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। সরবরাহ একটু স্লো মিলের ডেলিভারি সিরিয়ালের কারণে। ইন্টারন্যাশনাল বাজারে, যুদ্ধের বাজারে এই সমস্যাগুলো এগুলির কারণে মূলত বাড়ছে। এদিকে জ্বালানি সংকটকে ইস্যু করে এরই মধ্যে পরিবহন ভাড়া বেড়েছে দাবি করে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এরও প্রভাব পড়বে ভোগ্যপণ্যের দামে। প্রতি গাড়িতে 5,000, 8,000, 10,000 পর্যন্ত গাড়ি ভাড়া বাড়ছে। অর্থনীতিবিদরা বলছেন আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন না হওয়ার পরেও দেশের বাজারে দাম বেড়ে যাওয়া সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের কারসাজি। আস্থায় আনতে হবে, আবার সঙ্গে সঙ্গে ওই শাস্তির ব্যবস্থাও খুব সরাসরি এবং কড়াকড়িভাবে সেগুলো দেখাতে হবে। বছরে বাংলাদেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন ভোজ্য তেল এবং 18 থেকে 20 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, যার 90% আমদানি হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির উত্তাপ ছড়িয়েছে দেশের জ্বালানি তেলের বাজারে। রেশনিং পদ্ধতিতে তেল বিপণনে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। চলতি মাসের শুরু থেকেই ভোক্তাদের চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে তেল বিক্রির সীমা নির্ধারণ করে দিলেও কাটেনি সংকট, উল্টো তৈরি হয়েছে জটিলতা। শুক্রবার ঢাকার বিভিন্ন পাম্পে বাইক প্রতি 2 লিটার, প্রাইভেট কারে 10 ও মাইক্রোবাসে 25 লিটার পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তেল কিনতে সকাল থেকেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল পেলেও তা চাহিদা মাফিক নয় বলে অভিযোগ তাদের। 1.5 ঘন্টা দাঁড়ায় আছি এখানে, এখন ওনারা বলতেছে 1টার পরে তেল দিবে না। তো আমরা 1.5 ঘন্টা যে দাঁড়াইছিলাম, তো এটার কোনো মূল্য নাই। এনে 3 ঘন্টার উপরে গেছে। ভোক্তা পর্যায়ে চাহিদা বাড়লেও ডিপো থেকে পেট্রোল, অকটেন, ডিজেল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে দাবি পাম্প সংশ্লিষ্টদের। রেশনিং অনুযায়ী 75% দিচ্ছে, এতে আমরা অনেক ভোগান্তি পড়তেছি। আমাদের এখন ডিমান্ড 100% ওভার। আজকে শুক্রবার আমি মাত্র 9,000 লিটার অকটেন এবং 4,500 লিটার ডিজেল পেয়েছি। ঈদযাত্রা সহজ করতে রেশনিং পদ্ধতির বদলে চাহিদা মাফিক তেল সরবরাহের আহ্বান ভোক্তা ও পাম্প মালিকদের। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 11 মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হয় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার দুপুরে অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে খোঁজ খবর নেন মির্জা আব্বাসের। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রধানমন্ত্রী বরাতে জানান মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মির্জা আব্বাস সাহেবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। উনি যেটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে দেখে এসে বলেছেন যে তার একটা অপারেশন প্রয়োজন। বিকেল 3টায় মির্জা আব্বাসের অস্ত্রোপচার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6:15টায়। চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স সহ যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ওনার কন্ডিশনে যে ডিটারেট করতেছিল সেজন্য ওই জন্য ক্যান্সেল করে আমরা একটা অপারেশন করছি, সাকসেসফুলি ডান। পেশেন্ট এখন ভালো আছে। কালকে আমরা একটা সিটি স্ক্যান করব, যদি ভালো থাকে পেশেন্ট কনজারভেটিভ ম্যানেজমেন্ট থাকবে। বাবা অনেকটা ভালো আছেন এখন, আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আপনি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এদিকে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এবং এনসিপি নেতা আখতার হোসেন। আশা প্রকাশ করেন দ্রুত সুস্থ হয়ে সংসদে ফিরবেন মির্জা আব্বাস। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি, আমরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, আমরা তার জন্য দোয়া করি। এদিকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।
কোনো তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের ছেলেদের আনএমপ্লয়মেন্ট, অসংখ্য ছেলে আমাদের শিক্ষিত ছেলে বেকার হয়ে আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি না করতে পারলে কোনো লাভ হবে না। চাকরি বাকরির ব্যাপারে হচ্ছে কি, আমি আপনাকে বলে দিই, মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং টোস্টিং এই সমস্ত দরকার আছে সেগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুর বদলি করে দেন, আমাকে এটা, এই ধারণাগুলো বাদ দিতে হবে। দেশের মানুষ আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। এবার বাণিজ্যের সংবাদ। রমজানের শেষ দিকে এসে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঢাকার বিভিন্ন শপিং মলে এখন উপচে পড়া ভিড়। ঈদের ছুটি শুরুর আগে শেষ শুক্রবার সকাল থেকে রাজধানীর ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতান ও অভিজাত শপিং মলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যস্ততার কারণে যারা আগে সময় পাননি তারা সেরে নিচ্ছেন শেষ সময়ের কেনাকাটা। এছাড়া নারী ক্রেতাদের মধ্যে পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ ও গহনা কেনার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে। কেউ আবার নিচ্ছেন গিফট আইটেম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, এখন টুকটাক যাদের গিফটস বাকি আছে সেসব গিফটসের জন্য দেখছি। শপিং আগে থেকে কিছুটা শেষ হওয়া ছিল, আজকে বাবা মার সাথে আসছি কিছু কেনার জন্য, টুকটাক কেনার জন্য। ভিড় আছে মোটামুটি, কিন্তু আপনার প্রচুর দাম। বাড়ির ঈদ কালেকশন অনেক ভালো, কালার, ড্রেস আপ, তারপর হচ্ছে স্টাইলিং ড্রেস, কমন আনকমন মিলিয়ে আমার মতে খুবই ভালো। বিক্রেতারা বলছেন ঈদের আর বেশি দিন না থাকায় শেষ সময়ে চাপ বেড়েছে, তাই বেচা বিক্রিতে ব্যস্ত সময়ে পার করছেন তারা। শবে বরাতের পর থেকেই কাস্টমারের যে সমাগম আমাদের ইস্টার্ন মল্লিকের শপিং কমপ্লেক্সে আছে, দিন দিন সেটা বেড়েই যাচ্ছে, মানে প্রচুরভাবে বেড়ে যাচ্ছে। আমাদের এই বছরের সবচেয়ে বেশি ক্রেতা আমরা এই মার্কেটে পেয়েছি। তো দেখা যাচ্ছে যে এই চাপ, আশা করি যে বাকি 6-7 দিন যাই আছে এরকম চাপ থাকলেই ভালো। এখন শেষ পর্যায়ে তো এখন মানুষ যত সময় শেষ হবে তত মানুষ মার্কেটের দিকে ঝুঁকবে। ব্যবসায়ীদের প্রত্যাশা ঈদের আগের কয়েকদিন রাজধানীর বাজারগুলোতে কেনাকাটার চাপ আরও বাড়বে, তাই ক্রেতাদের আকর্ষণ করতে অনেক দোকানে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতদের গ্রামের বাড়িতে শোকের ছায়া। কোনে সহ পরিবারের 4 জনের দাফন হয়েছে খুলনায়, আর মোংলায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে বর সহ পরিবারের 9 জনকে। একদিন আগেও যে বাড়িতে ছিল হাসি, আনন্দ আর উৎসবের আমেজ, কয়েক ঘন্টার ব্যবধানে সে বাড়ি শোকে স্তব্ধ। বিয়ের সাজে নতুন জীবন শুরুর কথা ছিল মিতুর, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বাবার বাড়ি থেকে বিদায়ী যে তার শেষ যাত্রা হবে কে জানতো। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে বউ নিয়ে বৃহস্পতিবার বিকেলে মোংলার সেলাবনিয়া নিজ বাড়িতে ফিরছিল বরপক্ষ। বাগেরহাটের রামপালে পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বরযাত্রী মাইক্রোবাসের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়ি। শুক্রবার সকালে খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নে নববধূ মিতু, ছোট বোন, দাদি ও নানির জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। নববধূর সাজে সজ্জিত হওয়ার মাত্র 3 ঘন্টার ভিতরে জবানিকাবাদ ঘটলো, এটা আমরা অত্যন্ত মর্মাহত। খুব খারাপ লাগতেছে, আসলে এরকম মৃত্যু আগে কখনো আমি দেখিনি। এদিকে ভোরে বর সাব্বির, তার বাবা, 2 বোন সহ পরিবারের 9 জনের মরদেহ নিজ বাড়ি বাগেরহাটের মোংলায় আনা হলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জুমার নামাজের পর উপজেলা মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে সবার দাফন হয়। মাইক্রোবাসের চালককে দাফন করা হয় রামপালে। বিআরটিএ যেটা আছে তাদের একটা রেগুলেশন আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তি আর কি 5 লাখ টাকার উপর পাবে। বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে সাব্বির ও মার্জিয়া আক্তার মিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। ঝিনাইদহে জামাত নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত বিএনপি কর্মী তরু মিয়া ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্থানীয়রা জানান, সদর উপজেলার মাধবপুরে জামাতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগ বিতণ্ডা হয়। এক পর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বাঁধে। আহতদের মধ্যে কর্মী তরু মিয়াকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুয়াডাঙ্গায় এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে দামুড়হুদার দরিয়াপুর গ্রামে তামাক ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান ওই নারী। বিকেল পার হলেও বাসায় না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। পরে তামাক ক্ষেত থেকে উদ্ধার হয় মরদেহ। মোবাইল আছে? মোবাইল নাম্বারটা বলেন তো। রাজধানীর বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ঝোড়ো হাওয়ার সঙ্গে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টিও দেখা গেছে। কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এর আগে শুক্রবারের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অফিস। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও 2 জন। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের শ্রম কাউন্সিলের সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, ভোরে সেহরির জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার খেলার সময় নিয়ে যুক্ত হবেন নিবিড়। আপনাকে আবারও ধন্যবাদ।